এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন বিধান সংবিধানে যুক্ত করার বিষয়ে একমত বিএনপি। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের দায়িত্ব খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন দ্বিতীয় পর্বের আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বর্তমান বাস্তবতায় সংস্কারের ভবিষ্যৎ কি, এই শিরোনামে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। সেই সঙ্গে আরও আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, বিএনপির তরফ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এনসিসি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এনসিসি নিয়ে আমরা দেখছি ধারাবাহিকভাবে আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। এনসিসির মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন কি? ধন্যবাদ। একটা সাধারণভাবে ধারণা আছে যে এমন কোনো প্রতিষ্ঠানকে আমাদের এখানে থাকতে পারে যা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার কখনো যদি ব্যত্যয় হয় তখন তারা অভিভাবকের ভূমিকা পালন করতে পারেন। যেমন করে আমরা অনেক সময় অম্বুডসম্যানের কথা বলেছি, ন্যায়পালের কথা যেমন বলেছি, সেরকম একটা কনসেপ্ট থেকে এইরকম সাংবিধানিক কাউন্সিল, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, সেরকম একটা ধারণা কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছিল। কারণ বারবার আমাদের এখানে কখনো কখনো নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়, কখনো কখনো নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার প্রবণতা দেখা দেয়। তো এইরকম একটা দেশে গণতন্ত্রের ধারাটাকে যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আমাদের কার কাছে আমরা যাব, কোথায় গিয়ে আমি নিরপেক্ষতার একটা পরিচয় পাব, কিংবা আমাদের বিচারপতি নিয়োগ, আমাদের নির্বাচন কমিশনার নিয়োগ, এমনকি সবচেয়ে যে দুঃখজনক বিষয় যে আমাদের একটা এনার্জি রেগুলেটরি কমিশন ছিল সাংবিধানিকভাবে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল যে জ্বালানি সংক্রান্ত শুনানি করে সেক্ষেত্রে জ্বালানির দাম বাড়ানো অথবা কমানোর কথা, যেখানে তারা নিজেরাই আইন করেছিলেন যে যদি কোনো কোম্পানি মুনাফায় থাকে তাহলে সে দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারবে না। তো সেই প্রতিষ্ঠানের প্রধানও একসময় বললেন, মন্ত্রী যেহেতু বলেছেন কিংবা প্রধানমন্ত্রী যেহেতু ডিজায়ার করেন যে দাম বাড়ানো, ফলে আমাকে কিন্তু আমার যে বিধান তা সবসময় মানতে হবে, এমন কোনো জায়গায় আমি আর দাঁড়াতে পারছি না। কিন্তু আমরা তো দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিছু এখতিয়ার আছে। তো এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা প্রধান হবেন তাদেরকে নির্বাচিত করা হবে কিভাবে, তাদের প্রধানরা দায়িত্ব পালন করবেন কিভাবে, তাদের প্রধানরা কার কাছে দায়বদ্ধ থাকবেন, এগুলো নিয়ে কিন্তু একটা কথা আছে। কিন্তু এই যে যা মানুষের প্রত্যাশা আর যা মানুষের সামনে হাজির করা হয়, যে প্রত্যাশা এবং হাজির করার মধ্যে বিরাট একটা ফারাক তৈরি হয়ে গেল। এনসিসি গঠনের জন্য যে ফর্মুলাটা হাজির করা হলো এবং তার যে কার্যপরিধি যেটা তৈরি করা হলো এবং তাদের ক্ষমতা যেটা দেখানো হলো, এখন আমরা দেখছি এই এনসিসি তো আসলে ঠিক সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবে না। বরঞ্চ এই এনসিসির মধ্যে এমন এমন কথা আছে যে তারা চাইলে পরবর্তী সরকার না আসা পর্যন্ত এরাই সরকার হিসেবে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে তার গঠন প্রক্রিয়ার মধ্যে এমন বলা হয়েছে যে এই গঠন প্রক্রিয়ার মধ্যে এমন বিরোধী অবস্থান তৈরি হবে যে তারা কোনো বিষয়ে একমত হওয়াটাই তাদের জন্য কঠিন হয়ে যাবে। তার মানে এই এনসিসি গঠন প্রক্রিয়ার যে প্রস্তাবটা আমাদের সামনে করা হয়েছে এবং এনসিসি যে কার্যপদ্ধতি যা আমাদের সামনে অথবা এনসিসির ক্ষমতা হিসেবে যা আমাদের সামনে হাজির করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে এই এনসিসি কিন্তু ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক নয়, বরং সে একটা সুপার গভর্নমেন্ট বা সুপ্রা গভর্নমেন্টও হয়ে যেতে পারে। যেহেতু এনসিসি আছে এখন আর কিছু দরকার নেই, এইরকম পরিস্থিতিও যেন না হয় সেটাও আমাদের দেখা দরকার। এই জন্য দেখবেন এনসিসির প্রস্তাবের সঙ্গে কেউ কিন্তু প্রথমে বিরোধিতা করে নাই, কিন্তু এনসিসির কাঠামো নিয়ে সবাই কিন্তু বিরোধিতা করেছে। এমনকি যারা একসময় এনসিসির পক্ষে একদম মানে সরাসরি অবস্থান নিয়েছিল,
সেই দলগুলো পরে তারা বলছে যে না না এইরকম থাকলে কিন্তু আগে আমরা দেখলাম যে কমিশনের তরফ থেকে 3টি পরিবর্তন আনা হয়েছে, নাম নিয়ে অনেক আপত্তি তুলেছিল, নামে পরিবর্তন আনা হয়েছে এবং আগের এনসিসিতে যেমনটি বলা হয়েছিল অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধানের নিয়োগের কথা সেটি বাদ দেওয়া হয়েছে এবং কাঠামোগত যে বিশেষ পরিবর্তনটা আমরা দেখেছি যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকেও বাদ দেওয়া হয়েছে এনসিসি থেকে। তার মানে এই বিতর্কগুলো যদি না হতো তাহলে তারা যেটা প্রস্তাব করেছিলেন সেটাই যদি অ্যাকসেপ্ট হতো তাহলে বিষয়টা কীরকম থাকতো। তার মানে যারা প্রস্তাব করেছিলেন তারা কি এই জিনিসগুলো তাহলে আগে ভাবেননি, হয়তো নাও ভাবতে পারেন, হয়তো এটাও একটা তারা মনে করতে পারেন যে সবার মতামত নিয়ে এটা গড়ে তুলতে চাই, কিন্তু সবার মতামত নিয়ে কোনো একটু গড়ে তুলতে গেলে আসলে মতের প্রতি একটা শ্রদ্ধা থাকতে হবে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন, যারা এনসিসি গঠনের বিরোধিতা করছে তারা পরাজিত সরকারের দোসর এরকম কথা বলে ফেলা হয়েছে। তো এখন যে তারা নিজেরাই আবার প্রস্তাব পাল্টে ফেললেন, এখন কি হবে? এই যে কাউকে ট্যাগ লাগিয়ে দেওয়া, এই ট্যাগ লাগিয়ে দেওয়ার মানসিকতা থাকলে আপনি তো কোথাও বিতর্ক করতে পারবেন না। আপনি বিতর্ক করলে আপনি আপনার শত্রু হয়ে যাচ্ছেন। কাঠামোগত পরিবর্তনের বিষয় তো আলোচনা করাই যেতে পারে, কিন্তু বিএনপির তরফ থেকে যে মূল অভিযোগগুলো করা হচ্ছে এনসিসি নিয়ে সেটি হচ্ছে যেটি দ্বৈত শাসন প্রতিষ্ঠা করবে এবং নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে। আসলেই কি তাই? এটা একটা সুপার গভর্নমেন্টের জায়গায় চলে যাবে। শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা নয়, এটা একটা সুপার গভর্নমেন্টের জায়গায় চলে যাবে এবং একটা জটিলতাপূর্ণ পরিস্থিতি। ধরুন সরকারি দলের পক্ষ থেকে হলো নির্বাচিত, মানে প্রধান যারা ক্ষমতায় আছেন তাদের পক্ষ থেকে স্পিকার, বিরোধী দলের পক্ষ থেকে থাকবেন ডেপুটি স্পিকার। আচ্ছা, একজন প্রধান বিরোধী দলের, একজন বিরোধী দলের, একজন সরকারি দলের, একজন বিরোধী দলের। আচ্ছা, দুইজন কি একমত হতে পারবেন সব প্রশ্নে? তাহলে আবার দুজনকে একমত করব কিভাবে আমরা ওখানে? ফলে গঠন প্রক্রিয়ার মধ্যে আপাত শুনতে ভালো কিন্তু বাস্তবে কার্যকর নয়, এইরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সে কারণে আমরা বলেছিলাম যে এই এনসিসি গঠন প্রক্রিয়াটা কেন তাদের মাথায় এলো এটাও একটু ভাবা দরকার, কিভাবে এটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে আরও একটু পর্যালোচনা হওয়া দরকার এবং এটা যেন ভবিষ্যতে আমাদের ঘরপোড়া গরুরা, অনেক তত্ত্বাবধায়ক সরকারকে আমরা স্থায়ী হয়ে যেতে দেখেছি, অনেকেই আমরা গণতন্ত্র চাই কথা বলতে বলতে গণতন্ত্রের টুটি চিপে ধরতে দেখেছি, অনেকে নির্বাচনের কথা বলে নির্বাচন ব্যবস্থাটাকে কলুষিত করতে দেখেছি। ফলে এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে কিন্তু একটা আস্থার জায়গাটা একটু মানে দুর্বল হয়ে গেছে, যে কারণে যে কোনো প্রস্তাবের মধ্যে যখনই কোনো একটা দ্বৈততা লক্ষ্য করা যায়, যখনই কোনো একটা প্রস্তাবের মধ্যে এটাও হতে পারে ওটাও হতে পারে এইরকম একটা জিনিস লক্ষ্য করা যায়, কিংবা কোনো প্রস্তাবের মধ্যে একটা মনে হয় যে ক্ষমতাটাকে কুক্ষিগত করার একটা জায়গা আছে, তখনই কিন্তু যারা আলোচনা করেন তারা একটু ভয় পেয়ে যান। তাহলে আবার কি আমরা নিজের হাতে নিজের গ্রেপ্তারি পরোয়ানা সই করার মতো নিজের হাতে নিজেদের হাত পা বেঁধে ফেলার চুক্তিতে সই করব? এই জন্যই দেখবেন বিতর্কগুলো হয়। এই বিতর্কের কিন্তু একটা বড় বিষয় হলো আস্থার অভাব থেকে, আর দ্বিতীয় কারণটা হলো যেভাবে কাঠামোটা করা হয়েছে কাঠামোটা আরও ভালো করে বিবেচনা করা উচিত ছিল। সেই ক্ষেত্রে হয়তো তার তাড়াহুড়ো করতে চেয়েছেন, অথবা তারা হয়তো ভেবেছেন এইভাবে যে এরকম একটা বিতর্কের মধ্যে আটকে রাখি না মানুষকে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করলে স্বৈরাচার হবার পথ রুদ্ধ হবে কি? না, স্বৈরাচার তো একটা ব্যবস্থা, ব্যক্তি না। ধরুন একবারই কেউ যদি প্রধানমন্ত্রী হন কিন্তু তার দল যদি ক্ষমতায় আসে, আমেরিকাতে তো 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না এবং রাষ্ট্রপতির মেয়াদও সেখানে 4 বছর। এখন ডেমোক্রেটরা যেভাবে দেশ পরিচালনা করে আর রিপাবলিকানরা যেভাবে দেশ পরিচালনা করে, খুব কি পার্থক্য হয়? হয় না তো। ব্যক্তির পরিবর্তনের মধ্যে দিয়ে তো কোনো ব্যবস্থা পরিবর্তন হয় না। আমাদের এখানে সবসময় ব্যক্তিকেই টার্গেট করা হয় যে ওই ব্যক্তিটাই বোধহয় স্বৈরাচারী, ফলে ওই ব্যক্তিটাকে সরালেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। ব্যবস্থাটা মানুষকে স্বৈরাচারী করে। ক্ষমতাসীন যারা, তারা যখন দায়িত্বহীন হয়ে যায়, যখন তারা আইনের ঊর্ধ্বে উঠে যায়, যখন তারা অন্যের অধিকারকে যে কোনো মূল্যে খর্ব করার মতন ক্ষমতা অর্জন করে, তখন তার মধ্যে একটা স্বেচ্ছাচার থেকে স্বৈরাচারী প্রবণতা জন্ম নেয়। এই স্বেচ্ছাচার থেকে স্বৈরাচারী ব্যবস্থা মানে যদি আমরা আটকাতে চাই, জবাবদিহির কোনো বিকল্প নেই। জবাবদিহি যদি 3টা জায়গায় জবাবদিহি করা যায়, একটা হচ্ছে তার আয়ের ক্ষেত্রে জবাবদিহি। আপনি আগে কত আয় করেছিলেন এবং এখন কত আয় করছেন, কোথা থেকেই আপনার আয় বাড়লো, এইটা যদি একবার জবাবদিহির মধ্যে আনা যায়, তাহলে দেখবেন যে অনেক কিছুর শুরুতেই তার মানে দুর্বলতা দূর করা সম্ভব। সেখানে আমার প্রশ্ন, রাজিকুজ্জামান রতন, বলা হয়ে থাকে আমাদের সংবিধানই প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে রেখেছে, সেই সঙ্গে একই ব্যক্তি যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, দলীয় প্রধান হচ্ছেন, আবার সংসদীয় নেতা হচ্ছেন, তাকে জবাবদিহির আওতায় আনবে কে? 2টো জায়গায় আনা যেতে পারে। একটা হচ্ছে সংবিধানের 20তম অনুচ্ছেদ আছে যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ যদি সম্পদ কারো থাকে সেটা সে রাখতে পারবে না, তাহলে তাকে জবাবদিহির মধ্যে পড়তে হবে। আমরা তো আমাদের নেতা মন্ত্রীদের অনেক সময় আলাদিনের চেরাগ পেতে দেখি, সেটা বন্ধ হবে।
2 নম্বর হচ্ছে নির্বাচন। দ্বিতীয় দফা আবার যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ক্ষেত্রে যদি জনগণ দেখে আগেরবার যারা যা করেছিলেন তার কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবে। আপনি ছোট্ট একটা উদাহরণ দেখুন না, 90-এর অভ্যুত্থানের পরে অন্তত তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হয়েছিল তাতেই কিন্তু আমরা দেখেছিলাম কোনো একটা সরকার কিন্তু 2 বার থাকতে পারছেন না। তার মানে 5 বছরের মধ্যে তার প্রতি যেটুকু অনাস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু মানে বিপক্ষ দলের কাছে চলে যাচ্ছে। তার মানে সবসময় একটা জবাবদিহিতার মধ্যে থাকছেন এবং জনগণও তারা মনে করছেন যে আপনি এই 5 বছর যা করলেন এটা তো আর আমি ঠেকাতে পারলাম না, ঠিক আছে ইলেকশনে আপনাকে আর আমি ভোটটা দিচ্ছি না। এই যে যদি একটা নিয়মিত নির্বাচনের ব্যবস্থা থাকতো এবং নির্বাচনী ব্যবস্থাকে যদি কুক্ষিগত করার জায়গাটা বন্ধ করা যায় এবং যদি নির্বাচন কমিশনকে একটা মর্যাদাপূর্ণ কমিশনে রূপান্তরিত করা যায় এবং নির্বাচনে যে টাকার খেলাটা বন্ধ করার ব্যবস্থা করা যায়, ধর্মের ব্যবহারটাকে বন্ধ করার চেষ্টা করা যায়, তাহলে দেখবেন এইটা একটা অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। অনেক সময় বলেন একটা রোগের প্রতিষেধক কি, রোগটা হওয়ার আগেই আমরা রোগটা যেন না হয় তার একটা ব্যবস্থা আমরা করতে পারবো। ফলে আমরা মনে করি আমাদের দেশের জনগণের নির্বাচন নিয়ে দারুণ একটা আগ্রহ আছে। সেই আগ্রহকে আমরা বারবার কলুষিত করেছি টাকার খেলায়। এইবার যদি আমরা এটা বন্ধ করতে পারি, নির্বাচনকে আমরা কলুষিত করেছি যে আপনি যদি আমাকে ভোট দেন আপনি বেহেশতে যাবেন। তো এই কথাটা বললে একটা মানুষ যার ধর্মবিশ্বাস তার বিশ্বাসের দরজায় তো ধাক্কা লাগে যে ঠিক আছে দুনিয়া তো অনেক কষ্ট করলাম, একটা ভোট দিয়ে যদি পরকালে কিছু ভালো হয় দেই না। ফলে এইরকম করে মানুষের আবেগকেও যে টুইস্ট করা যায়, আবেগকে টুইস্ট করাটা কিন্তু খুব অপরাধ, বড় অপরাধ। যদিও মানুষ সাধারণত মনে করে চুরি করাটা অপরাধ, ডাকাতি করাটা অপরাধ, কারোর গায়ে হাত তোলাটা অপরাধ, কিন্তু কারো আবেগ নিয়ে খেলা করাটা সেটা আরো বড় নৈতিক অপরাধগুলোকে আমরা দেখি না তেমনটা আমলে নেওয়া হয়। এগুলোকে যদি আমরা একটু বিবেচনা নিয়ে আসি তখন হবে কি গণতন্ত্র মানে হচ্ছে একটা আলোর মতো। যেমন আমরা আলোর মধ্যে বসে আছি, সবাই সবাইকে দেখছি, আলোটা অন্ধকার হয়ে গেলে, আলোটা নিভে গেলে কিন্তু কেউ কাউকে দেখবো না। আমরা তো কণ্ঠস্বর শুনবো কিন্তু কেউ কাউকে দেখবো না। ঠিক তেমনি গণতন্ত্র হচ্ছে আলোর মতো, সবাই সবাইকে দেখতে শেখায় যে আপনি আগে কি ছিলেন, আপনার কি প্রতিশ্রুতি ছিল, আপনি কি করতে চেয়েছিলেন এবং আপনি কি করেছেন। কিন্তু আমাদের রাজনীতিতে গণতন্ত্রের আলো কতটা প্রতিফলিত হয়েছে বিগত সময়ে সে আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খন্দকার মাসুকুর রহমান মাসুক। প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে সমানে আলোচককে রতন ভাই দুইটা বিষয়ের উপর আলোচনা করলেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সময় এদেশের গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্ট বাদে সবাই তাদের প্রতি একটা সমর্থন ছিল, আছে বা ছিল, এখনো বলবো আছে। তাদের একটা প্রত্যাশা জায়গাটা যাতে হোঁচট না খায় এই জন্য দীর্ঘ সময় আমরা টক শোতে একাধিকবার সন্দেহ প্রকাশ করেছি। এই প্রত্যাশা জায়গাটায় হোঁচট খেলে সবচেয়ে বেশি দেশের ক্ষতি হবে। দেশের ক্ষতি মানে জনগণের ক্ষতি। প্রথমে আমি বলি এটা একটা নির্বাচিত সরকার নয়। একটা নির্বাচিত সরকারের বিকল্প একটা অনির্বাচিত সরকার হতে পারে না। রতন ভাই যে কথাটা বলেছেন, দুটি কথা আমি নোট করেছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিয়মিত নির্বাচন হলে এই যে জবাবদিহিতার জায়গাটা, আমি কিছু না পারলে একটা ভোটের মাধ্যমে সেটার বিরুদ্ধে একটা অনাস্থা দিতে পারি। রতন ভাই আমার এলাকার এমপি যদি হয়, আমি তার যারা যে প্রত্যাশা করেছিলাম বা উনি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পালন করতে পারেন না, আমি কিছু করতে না পারলেও এই জবাবদিহিতার জায়গা পরের বার নির্বাচনে আমি তাকে ভোট দেবো না। দিস ইজ কল ডেমোক্রেসি, গণতন্ত্র। এটা হওয়া দরকার। ফার্স্ট যে কথাটি আপনি বললেন, সংস্কার তার চলমান প্রক্রিয়া, আমরা বারবার বলেছি এই সরকার বড় কোনো ডিসিশন নেওয়া আগামী সংসদ উপর ছেড়ে দেওয়া উচিত। এ কারণেই সেই সংসদে
যারা জনগণের প্রতিনিধি হয়ে যাবে, সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে, আর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল থাকবে, তাদেরকে নিয়েই নয়, যারাই প্রতিনিধিত্ব করবে, এক দলে যদি একজন যায়, সকলের সমন্বয় এই বড় বড় সংস্কারগুলো করা উচিত বলে আমি মনে করি। পার্লামেন্টে বিস্তারিত আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নিলে ভালো হয়। আমার দল দেখেন, আমরা জনগণের, বিএনপি জনগণের ভাষা যদি না বোঝে তাহলে বিএনপি ব্যর্থ হবে। আর জনগণের ভাষা বুঝে বিএনপি কোন জায়গায় কি সংস্কার করা উচিত, কারণ বিএনপি ক্ষমতায় আসতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে। এই দীর্ঘ 15.5 ক্ষমতায় আসার পথ নিঃসন্দেহে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে সকল অনিশ্চয়তা বিএনপির মন থেকে দূর হয়েছে কিনা সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ প্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাসুকুর রহমান মাসুক, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচনকে কেন্দ্র করে আমরা দীর্ঘদিন ধরেই দেখছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির এক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল। নির্বাচন কেন্দ্রিক সকল অনিশ্চয়তা কেটে গেছে কি? দেখুন, দীর্ঘ 15 বছর এদেশে যারা 40-45 বছর বয়স, তারা ভোট দিতে পারেনি। ভোটের ব্যবস্থাটা বিগত ফ্যাসিস্ট ধ্বংস করে দিয়েছে। এই তার মানে গণতন্ত্রের একটি অন্যতম পন্থা হলো ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা কারা করবে, জনগণ তাদেরকে বেছে নেবে। সেটা অনুপস্থিত ছিল। এই ভোট ব্যবস্থাকে পরিচালনা করার জন্য যেসব সংস্থা জড়িত থাকে সকলকে ধ্বংস করেছে। যেমন ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক থাকে। সবচেয়ে বড় একটি ভোট অর্থাৎ নির্বাচন পরিচালনা করার জন্য সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা থাকে। সেখানেও ধ্বংস করে দেওয়া হয়েছে, যা অপূরণীয় ক্ষতি হয়েছে দেশের, পূরণীয় নয়। এখান থেকে উদ্ধার করার জন্য আগামী দিনে যাতে এরকম এই দেশের এই সংস্থাগুলো ধ্বংস না করে সংস্কার দরকার। আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি থাকা উচিত এই নির্বাচনটাকে যতটুকু সম্ভব ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল করা দরকার। হোক ইনক্লুসিভ, সবাই অংশগ্রহণ করুন। সবাই বলতে কাদের বোঝাচ্ছেন? এদেশের সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল। আরেকটা আমি বলি, দেখেন, সেটা এই নির্বাচনটাকে উৎসব মুখর করা দরকার। এইটার জন্য এই যে রতন ভাই যে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বললেন, যে কয়বার হয়েছে, সেই কয়বারই যারা ক্ষমতা তারা দ্বিতীয়বার আসতে পারে নাই। কারণ তুমি প্রথমবার ক্ষমতায় ছিলে, তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না, আমি ভোটার, আমার জনগণ, এই জন্য আমার পরিবর্তনের সুযোগ রয়েছে। এটা একমাত্র তাই জবাবদিহিতার জায়গা তো একটা নির্বাচন। এবং আমি মনে করি সর্বপ্রথম সেই জায়গায় হাত দিয়ে নির্বাচন ব্যবস্থাটা, এটার সাথে যারা সংশ্লিষ্ট বা যারা বিগত দিনে এই কাজের সাথে জড়িত হয়ে ব্যর্থ হয়েছে, প্রয়োজনে বিকল্প চিন্তা। যেমন একটা প্রশ্ন উঠেছে, আপনাকে বলি, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনার বাড়ি নরসিংদী জেলা প্রশাসক, এসপি, সঙ্গত কারণে আপনার সাথে একটা সুসম্পর্ক হয়েছে, আপনি ইলেকশন করবেন। রিটার্নিং অফিসার হবে পাশের জেলা নারায়ণগঞ্জের ডিসি, ওখানে যে রিটার্নিং অফিসার হবে, আবার উনি হবে ওখানে। একটা উদাহরণ, একটা ক্ষুদ্র চিন্তা আমি বলি। এই আমার এরকম যাতে
এরকম যাতে করা যায় সংস্কার সব দলের সাথে আলোচনা করে, আর কখনো সব দল ঐক্যমত সব ব্যাপারে ঐক্যমত হবে নট দ্যাট। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাশরুকুর রহমান। রাজিকুজ্জামান রতন, ওইখানে যেমনটি আমরা দেখছি একটা নির্বাচনের ব্যবস্থা করা দরকার এবং নির্বাচনে যারা নির্বাচিত হবে অন্ততপক্ষে এই সরকার তাদের কাছে আগামী দিনের জন্য বলতে তোমরা এইগুলো ক্ষমতায় গিয়ে করবা। বিএনপি যখন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছে তখন জামায়াতে ইসলামী আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে, সেই সঙ্গে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। সমন্বয় আসলে কিভাবে হবে? মানে কার সঙ্গে কার সমন্বয়? প্রত্যেকটা দলের সরকার নিশ্চয় সমন্বয় করে নির্বাচনের পথে এগোতে হবে। প্রত্যেকটা দলের নিজস্ব কিছু ভাবনা থাকে। যেমন ধরুন যদি কেউ বলে যে তারা স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, কেউ যদি বলে যে না জাতীয় নির্বাচনটা আগে হবে, দুজনের একটা যুক্তি আছে। খেয়াল রাখতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সরকার পাল্টায় না। আমরা গত 2014, 2018, 2024-এর ইলেকশনের মধ্য দিয়ে কিন্তু একটা সরকারের পরিবর্তন হয়েছে, অথবা সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছে, অথবা অন্যদেরকে নির্বাচন থেকে বঞ্চিত করে অথবা নির্বাচনে প্রতারিত করে নিজেদের ক্ষমতাটাকে তারা প্রলম্বিত করেছেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে ক্ষমতাকে আঁকড়ে রাখার অথবা ক্ষমতা দখল করার ভোটের মাধ্যমে একটা পদ্ধতি। যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটল, ফলে এখন দেশটা পরিচালিত হবে কিসের ভিত্তিতে? দেশটা পরিচালিত হতে গেলে একটা জনমত লাগবে। তো দেশ পরিচালনার জনমত কোন নির্বাচনের মধ্যে দিয়ে আসবে? সেটা আসবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। ফলে জাতীয় সংসদ নির্বাচনটা আগে হওয়াটাই একদিক থেকে যৌক্তিক। এবং জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখছি বিতর্ক আছে যে আসলে কোন পদ্ধতিতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতির আলোচনা আমরা দেখছি দীর্ঘদিন ধরে এসেছে, এবং জামায়াতে ইসলামী এবার দাবি করেছে জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত, এবং বেশ কিছু কারণও তারা উল্লেখ করেছে। সে আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাথে রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, যে আলোচনায় আমরা ছিলাম, জামায়াতে ইসলামী যেমনটি বলছে, পিআর পদ্ধতি চালু হলে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন জাতির কাছে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা সম্ভব হবে। একই সঙ্গে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য কমবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ। আমরা বাম জোটের পক্ষ থেকে যখন 2014 আগে একটা আমরা প্রস্তাবনা দিয়েছিলাম যে কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন চেয়েছিল। 2017 সালেও আমরা দিয়েছিলাম যে কেমন নির্বাচন হওয়া উচিত। আমরা 2014 নির্বাচনে অংশগ্রহণ করি নাই, যে এটা নির্বাচন হচ্ছে না। 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করি নাই, এটা নির্বাচন হচ্ছে না। তখন আমাদের একটা প্রস্তাবনা ছিল বাম জোটের পক্ষ থেকে এবং আমাদের বাসদের পক্ষ থেকে, যে পৃথিবীর অনেক দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে। এমনকি আমাদের পাশের দেশ শ্রীলঙ্কায় আছে, আর এই পাশের দেশ নেপালেও আছে। নেপালেও মিক্সড পদ্ধতিতে আছে। ইউরোপের অনেকগুলো দেশে আছে। আমরা এটাকেও ফলো করতে পারি। কিন্তু পিআর পদ্ধতিতে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে নির্বাচন কমিশন নির্বাচনটাকে নিরপেক্ষভাবে পালন করছেন কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, এটা ভালো কথা, কিন্তু আমি সেখানে যদি আঞ্চলিকতার প্রশ্রয় দিই, আমি সেখানেও যদি টাকাকে ব্যবহার করি, সেখানেও যদি আমি সাম্প্রদায়িকতাকে ব্যবহার করি, তাহলে ওই আঞ্চলিক পর্যায়েও কিন্তু গণতন্ত্রের চর্চাটা হবে না। ফলে এই কারণে আমরা মনে করি গণতান্ত্রিক সংস্কৃতিটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তার চর্চাটা, এবং গণতান্ত্রিক সংস্কৃতিটাতে কে রক্ষা করবে, সেটা রক্ষা করার জন্য ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেখানে নিরপেক্ষ থাকতে হবে। এই কারণে কোনো ব্যক্তি কখনো নিরপেক্ষ থাকে না, এটা ঠিক, কিন্তু চেয়ারকে তো নিরপেক্ষ হতে হয়। যেমন আপনি যখন অ্যাঙ্কর হচ্ছেন, আপনি কিন্তু এক পর্যায়ে বলেছেন যে আমি কিন্তু টাইমটাকে সিলেকশন করছি, মেনটেন করার চেষ্টা করছি। মানে এইটা তো থাকতে হবে যে আপনার নিশ্চয়ই একটা মত থাকতে পারে, আপনি কাউকে পছন্দ করতে পারেন, কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু যখন আপনি একটা সিটে আছেন তখন আপনাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। ঠিক তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি বাবা মার কাছেও তো সন্তানরা আশা করে যে বাবা মা অন্তত আমাদেরকে সমান দৃষ্টিতে দেখুক। তাহলে গোটা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয় নিয়ন্ত্রিত হবে, পরিচালিত হবে যে সংসদ দ্বারা। সেই সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা কি নির্বাচন কমিশনের কাছ থেকে নিরপেক্ষতা আশা করব না?
ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে গণতান্ত্রিক, তার আগে লাগবে গণতান্ত্রিক সংস্কৃতি, তারপরে লাগবে জবাবদিহিতা। এখন নির্বাচিত হওয়ার আগে আপনি কি করেছেন, নির্বাচিত হওয়ার পরে আপনি কি করেছেন, এই সামগ্রিক বিষয়টা একটা প্যাকেজের মতো করে দেখতে হবে। দেখে তারপরে আমরা যেটা মনে করি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে একটা অন্তত ভালো দিক থাকে। সেটা কি থাকে, যে যদি কেউ সারা দেশ মিলে 10% ভোট পায় তাহলে পার্লামেন্টে তার একটা প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু সে যদি 40টা সিটে প্রত্যেকটা সিটেই 500 কিংবা 1000 ভোটে করেও হেরে যায়, তাহলেও তার কিন্তু পার্লামেন্টের কোনো তার প্রতিনিধিত্ব থাকে না। তাহলে যে আমাদের এখানে ফার্স্ট পাস্ট দ্য পোল, এই যে পদ্ধতিটা আছে, আপনি 100 জনের মধ্যে 51 জনের ভোট পেয়েছেন, আপনি বিজয়ী। যে 49 জন, তাদের আর কোনো মূল্য থাকলো না। এই যে মানুষকে মূল্যহীন বানিয়ে ফেলা, এই জায়গা থেকে অন্তত একটু উন্নত পদ্ধতি বলে বলা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন খন্দকার। মাশিকুর রহমান, মব ভায়োলেন্স মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে এমনটি বলেছেন তারেক রহমান, তারপরেও মব ভায়োলেন্স কেন থামছে না? একটা সুন্দর কথা আপনি উপস্থাপন করেছেন। মব ভায়োলেন্স আর মব জাস্টিস যেটাই বলেন, এটা বিএনপি সমর্থন করে না, আমি ব্যক্তিগতভাবে করি না। সম্প্রতি আপনি দেখবেন চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা সাহেবের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ফরিদপুরে ডিসি থাকা অবস্থায়, কুমিল্লাও ডিসি ছিলেন, ওনার সাথে যে আচরণটা করেছে অবশ্যই মব জাস্টিস। পাশাপাশি আমি বলতে চাই, উনি 18 কোটি মানুষের ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। ওনার যদি ফাঁসিও হয় তাও কম হয়ে যায়। বলে কেন? ওনার এটা করার দরকার ছিল না। আপনাকে মনে করে দিতে চাই, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান রংপুরে, এই রতন ভাইয়ের দেশে, উনি একটা মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন। তাকে নির্মমভাবে আহতকে মেরে রক্তাক্ত করা হয়েছে। উনি বলছে, আমি যদি মরেও যাই আমি আপোষ করব না। আপনার ডক্টর মাহবুবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির একজন প্রতিষ্ঠিত শিক্ষক ছিলেন, সজ্জন ব্যক্তি। ব্যক্তিগতভাবে আমি দেখেছি ওনার কাছে শিখুনে ওনার ব্যবহার আচরণ। উনি হাইকোর্টে একটা মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন, ওনার জামা ছিঁড়ে উলঙ্গ করেছিল। সংগ্রাম পত্রিকা, জামাতের একটা মুখপত্র, নির্দ্বিধায় আমি বলবো, সেই পত্রিকা কাদের মোল্লার মৃত্যু বার্ষিকীতে লিখেছিল শহীদ কাদের মোল্লার মৃত্যু বার্ষিকী। সো হোয়াট? সেটা তার ফাঁসি হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা, আমরা শহীদ জিয়াউর রহমান বলি না? সেই পত্রিকার সম্পাদক আসাদ সাহেব, 83 বছর বয়স, ছাত্রলীগ যুবলীগ তার চেয়ারে থাপড়াইতে থাপড়াইতে নিচে নামাইয়া পুলিশের কাছে দিয়েছে। উনি 1 বছর উপরে জেল খেটেছে ওই বয়সে। ওই পত্রিকার চিফ এডিটর সাদা সাহেব, আমাদের এলাকায় বাড়ি। আমি এরকম ভদ্রলোক দেখিনি জীবনে, একদম সাদা সিধা মানুষ। অনেকগুলো উদাহরণ তাকে এই মামলায় কি একটা যুবলীগের না সৈনিক লীগের মামলা করছে, সেই মামলায় এদের গ্রেপ্তার করে রুহুল আমিন গাজীরে 17 বছর জেল কাটেছে। আসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, মনে আছে আপনাদের, সে কোনো সরকারের দলীয় কিছু না, সরকারি কিছু, একটা মেয়েকে একটা কমান্ড করছে চ্যানেলে, তাকে সেইখানে হাজিরা দিতে গেছে, মামলা হয়েছে, সেখানে তাকে জুতা পিটা করা হয়েছে। এই উদাহরণ দিয়ে আমি, এই আসলো কোত্থেকে? এই মব ভায়োলেন্স তো এখান থেকে আসছে না। এখন আসলে কোন বিষয়গুলো মব ভায়োলেন্স? এই ভায়োলেন্স গুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতা হয়েছে। বর্তমান মব ভায়োলেন্স বিএনপি সমর্থন করে না, এই সরকারও সমর্থন করে না। বিএনপি সমর্থন না করলে বিএনপির কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করছে তারা। তাদের যারা করেছে এটা, এই এরা যারা করেছে, এই আপনার চিফ ইলেকশন করে নুরুল হুদা, এদের এটা এমনই একটা ক্ষোভ, এরা জনগণের সাথে যে প্রতারণা করেছে, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ।
এটা তো ক্ষোভের বহির্পুর কাজ। আর ওনার তো কোনো রাষ্ট্রের জনগণের সাথে কোনো প্রতারণা করে নাই, কোনোটাই সমর্থন করা যায় না। এইটা একটা দেশের জন্য অশনি সংকেত, এইটা হওয়া উচিত নয়। তবে এখানেও শিক্ষা, আমি ওই যে বলছি নিয়োগ পদ্ধতি যাই হোক, আমি ওই চেয়ারে বসার পর আমি বিচারকের কাঠগড়ায় বসাবার ভাবতে হবে আল্লাহ আমাকে এখানে বসাইছে, আমার বিবেককে আমার আদালত মনে করতে হবে। যুক্ত করবেন কিনা? মব ভায়োলেন্স যা হচ্ছে সেটা শুধুমাত্র মানুষকে আতঙ্কিত করছে তা না, ভবিষ্যৎ নিয়েও মানুষের মধ্যে একটা আশঙ্কা জন্ম নিচ্ছে যে ভায়োলেন্সের জন্ম প্রশ্রয় দিয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে, সেটাই আজকে অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে। এবং এটা যদি চলতে থাকে এরপরে কেউ কিন্তু তার সম্মান নিয়ে চলতে পারবেন না। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে তার আবার কেউ ওই জায়গায় বসে অপকর্ম করবেন আমাদের সাথে থাকার জন্য।